উফ ডাক্তার, আর কবে দেখতে শিখবে? যাই হোক, কনুইয়ের কাজটায় একটা জখমের চিহ্ন আছে, আর প্যান্টের হাঁটুর কাজটায় যা অবস্থা, তাতে মনে হয় অন্তত বছর খানেক ব্যবহার করেছে, কিন্তু একবারও ধোয়নি। আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল, তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। 221 বি বেকার স্ট্রিট ঠিকানাটাই যথেষ্ট চরিত্র ও তার স্রষ্টার পরিচয়ের জন্য। ঠিক ধরেছেন, সাহিত্য এফএমে আবার এলেন শার্লক হোমস, আর যিনি তাকে সৃষ্টি করেছেন সেই কিংবদন্তি স্যার আর্থার ইগনেসিয়াস কনান ডয়েল। তার সাহিত্য কীর্তির অল্প কিছু পরিসংখ্যান আমরা কয়েক সপ্তাহ আগেই একটি গল্পে দিয়েছি আপনাদের, তাই আজ আর সেসবের পুনরাবৃত্তি নয়, সরাসরি যাওয়া যাক গল্পে। শুরু হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ 3 ক্যারিডেভস। বেশ কয়েকদিন হাতে কাজ না থাকায় আমার বন্ধু প্রখ্যাত গোয়েন্দা শার্লক হোমস শুয়ে শুয়েই সময় কাটিয়ে দিচ্ছিল। হঠাৎ সেদিন সকালবেলা একটা লম্বা কাগজ হাতে ধূসর গম্ভীর চোখে কৌতুকের ঝিলিক তুলে হোমস আমাকে বলল, বুঝলে বন্ধু, কিছু টাকা রোজগারের একটা সুযোগ এসেছে। গ্যারি ডেভ বলে কোনো নাম শুনেছ কখনো? আমি স্বীকার করলাম, কই না তো, শুনিনি। কেন বলো তো? কারণ এবার আমাদের গ্যারি ডেভের সন্ধান করতে হবে। আর শোনো বন্ধু, লোকটি এক্ষুনি এখানে আসবে, আর আমি জেরা করব। তুমি বরং ঘটনাটা সেই সময় শুনে নিও। আপাতত আমাদের যা দরকার তা হলো ওই নামটা। একটু খোঁজ করে দেখো তো কিছু পাওয়া যায় কিনা। আমার পাশেই টেবিলের ওপর টেলিফোন ডিরেক্টরিটা ছিল, সেটা তুলে নিয়ে কোনো রকম আশা না করেই আমি খুঁজতে শুরু করলাম। আর দেখে অত্যন্ত আশ্চর্য হলাম যে ওই রকম একটা নাম সত্যিই ওখানে আছে। প্রায় বিজয়ীর ভঙ্গিতে আমি বললাম, হোমস, এই যে এখানে দেখো। আচ্ছা, দেখি দেখি, বইটি দাও। ডিরেক্টরিটা আমার হাত থেকে নিয়ে পড়তে লাগলো হোমস। গ্যারি ডেভ, N136 লিটল রাইডার স্ট্রিট, W সরি ওয়াটসন, তোমাকে হতাশ করতে হচ্ছে, তার জন্য অবশ্য আমি খুবই দুঃখিত। হ্যাঁ, কারণ এখানে যার নাম আছে এ হলো সেই একই লোক যে আমাকে চিঠিটা পাঠিয়েছে। চিঠিটার ওপরে এই ঠিকানাটাই রয়েছে। আচ্ছা, এবার ওই নামের আরেকজন লোক দরকার, সেটা পেতে হবে যে বন্ধু। এমন সময় আমাদের বাড়িওয়ালি মিসেস হাডসন ট্রে করে একটা কার্ড নিয়ে এলেন। উফ, তোমাদের জ্বালায় দুদণ্ড শান্তিও নেই। এই যে এবার এই কার্ডটা দেখে আমাকে উদ্ধার করো। আমি ট্রে থেকে কার্ডটা তুলে নিলাম, তারপরেই প্রায় চিৎকার করে উঠলাম, আরে এই তো আরেকটা, কিন্তু এই নামটা আলাদা। জন গ্যারি ডেভ, ব্যারিস্টার, মুরভিল, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। হোমস আমার হাতের কার্ডটার দিকে তাকিয়ে হাসল। এটাও হলো না ওয়াটসন, আরও একজন গ্যারি ডেভ খুঁজে বের করতে হবে তোমাকে, কারণ এই ভদ্রলোকও ইতিপূর্বেই এই মামলার সঙ্গে জড়িত। তবে আজ সকালেই যে ইনি দেখা করবেন এমনটা আমি আশা করিনি। যাই হোক, একে চাপ দিয়ে পেট থেকে কিছু কথা বের করে নিতে পারলে বেশ সুবিধাই হবে, বুঝলে? ঠিক পরের মুহূর্তেই ঘরে প্রবেশ করলেন ব্যারিস্টার মিস্টার জন গ্যারি ডেভ। ভদ্রলোক দেখতে ছোটখাটো, তবে দৈহিক গড়নটা বলিষ্ঠ। গোলগাল মুখ, সদ্য দাড়ি গোঁফ কামিয়েছেন বোঝা যাচ্ছে। আমেরিকার ব্যবসায়ীরা যেমনটা হয়ে থাকেন আর কি, একদম ধোপ দুরস্ত। প্রথম দর্শনে হৃষ্টপুষ্ট মানুষটাকে বেশ ছেলে মানুষ বলে মনে হয়। মুখে মৃদু হাসি লেগেই আছে, কথায় মার্কিন টান, তবে চোখ দুটো আকর্ষণীয়।
তিনি একবার আমাদের দুজনকেই দেখে নিলেন, তারপর হোমসের দিকে তাকিয়ে বললেন, আপনি মিস্টার হোমস? আরে সরি, কাগজে যেসব ছবি ছাপা হয় তার সঙ্গে দিব্যি মিল পাওয়া যাচ্ছে আপনার। মিস্টার নাথান গ্যারিডেবের কাছ থেকে তো একটা চিঠি পেয়েছেন, তাই না? হোমস একবার আগত ভদ্রলোকটির আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে পাইপটা নামিয়ে বলল, দাঁড়িয়ে কেন? বসুন বসুন, আপনার সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার আছে। তারপর সামনের টেবিলে রাখা কাগজগুলো তুলে নিয়ে হোমস বলল, আচ্ছা, এই দলিলে যে মিস্টার জন গ্যারিডেভের উল্লেখ আছে, আপনি নিশ্চয়ই সেই ব্যক্তি, কিন্তু আপনি তো বেশ কিছুদিন ধরে এই লন্ডনেই আছেন। আমার বন্ধুর কথা শুনে ভদ্রলোকের স্বচ্ছ দু চোখে যেন হঠাৎ সন্দেহ আর আতঙ্ক দেখা দিল। একথা কেন বলছেন মিস্টার হোমস? আপনার পোশাক সমস্তই ইংল্যান্ডের। আপনার কৌশলের কথা আমি পড়েছি, কিন্তু আমি নিজেই যে বলির পাঁঠা হব এটা ভাবিনি। কিন্তু আমি যে ইংল্যান্ডে আছি সেটা কিভাবে বুঝলেন মিস্টার হোমস? আপনার কোটের কাঁধের অংশটা আর জুতোর ডগাটা দেখে কি এ বিষয়ে সন্দেহের কিছু থাকতে পারে? হোমস যে প্রথম দর্শনেই জন গ্যারিডেভকে চমকে দিয়েছে সেটা দেখে আমি একটু আমোদই পেলাম। যদিও এটা ওর স্বভাব, নিজের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার মাধ্যমে সবাইকে চমকে দিয়েই সে আনন্দ পায়। এই সমস্ত সূক্ষ্ম পর্যবেক্ষণেই যে আমার বন্ধুটি কত বড় বড় রহস্যের কিনারা করেছে তার ইয়ত্তা নেই। মিস্টার জন গ্যারিডেভও তখন নিজেকে সামলে নিয়ে বললেন, ওকে, তাই বলুন। আমাকে দেখে যে এতটা ইংরেজ মনে হয় এটা তো আমি জানতাম না। আসলে কাজের খাতিরে আমায় কদিন আগেই এখানে আসতে হয়েছে আর কি। যাই হোক, আপনি খুবই ব্যস্ত মানুষ মিস্টার হোমস, আর তাছাড়া আমার পোশাক নিয়ে আলোচনার জন্য আমি এখানে আসিনি। ওই দলিলটার বিষয়ে এবার খোলসা করে বলুন প্লিজ। ধৈর্য ধরুন মিস্টার গ্যারিডেভ, ধৈর্য ধরুন। সব কিছু ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, মিস্টার নাথান গ্যারিডেভ আপনার সঙ্গে এলেন না কেন? আর বলবেন না, আপনাকে কেন তিনি এর মধ্যে টেনে আনলেন বলুন তো? এই বিষয়টার সঙ্গে আপনার সম্পর্ক কি? দুজন ভদ্রলোকের মধ্যে ব্যবসায়িক কথাবার্তা হচ্ছে, বিষয়টা ব্যবসায়িকভাবেই মিটবে, কিন্তু তার মধ্যে মিস্টার নাথান আপনাকে টেনে আনলেন, কোনো মানে হয় বলুন? আজ সকালে দেখা, আর সেই সময় তিনি আমাকে এই বোকামিটার কথা বললেন। সেই জন্যই আমার এখানে আসা মিস্টার হোমস। যাই হোক, তার এরকম অর্বাচীনের মতো কাজে আমার কিন্তু ভারী খারাপ লাগছে। আপনাকেও অহেতুক কষ্ট দেওয়া সরি মিস্টার হোমস। আহা, আপনি অযথাই বিড়ম্বিত হচ্ছেন। আপনার কোন রকম বিরুদ্ধাচরণের জন্য আমাকে এই বিষয়টা দেখতে দেওয়া হয়নি মিস্টার গ্যারিডেভ। মিস্টার নাথান একটু উৎসাহের বশে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, কারণ তিনি জানেন খবর সংগ্রহের ব্যাপারে বাজারে আমার একটু নাম ডাক আছে, তাই আর কি। ভদ্রলোকের মুখে এর আগে ক্রোধের যে চিহ্ন দেখা দিয়েছিল সেটা একটু একটু করে মিলিয়ে গেল। তিনি বললেন, তাহলে অবশ্য ব্যাপারটা একটু অন্যরকম দাঁড়াচ্ছে। আজ সকালে যখন নাথানের কাছে শুনলাম বিষয়টা, দেরি না করে আপনার ঠিকানা নিয়ে সোজা চলে এলাম এখানে। ব্যক্তিগত ব্যাপারে পুলিশ নাক গলাক সেটা আমি চাই না, তবে আপনি যদি শুধু আমাদের প্রয়োজন মতো লোকটিকে খুঁজে দিয়েই ক্ষান্ত হন তাহলে আর ক্ষতি নেই। যাই হোক, আপনি যখন এসেই গেছেন তখন সমস্ত ব্যাপারটা খুলে বলুন। ইনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন। ইনি এই মামলার খুঁটিনাটি কিছুই জানেন না, তাই স্পষ্টভাবে পুরোটা বলুন যাতে উনিও বুঝতে পারেন। হোমসের কথা শুনে মিস্টার গ্যারিডেভ যেমনভাবে আমার দিকে তাকালেন সেই দৃষ্টিকে মোটেই বন্ধুসুলভ বলা চলে না। ওর এসব বিষয়ে জানা কি একান্তই দরকার মিস্টার হোমস? অবশ্যই জানা দরকার, কারণ আমরা যে একসঙ্গেই কাজ করি মিস্টার গ্যারিডেভ। মিস্টার গ্যারিডেভ এবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলতে শুরু করলেন,
আরে না না, এখানে যদিও গোপনীয়তার কোনো কারণ নেই। যিনি একবার ক্যানসাসে গেছেন তিনি আলেকজান্ডার হ্যামিল্টন গ্যারিডেভকে চেনেন না এমনটা হয়নি। এই হ্যামিল্টন গ্যারিডেভ প্রথমে জমি জমার কারবার করে বেশ টাকা করেন, তারপর শিকাগোতে গমের ব্যবসা শুরু করেন। জমি কিনতে কিনতে তার এত জমি হয়েছিল যে সেই সমস্ত জমি মিলিয়ে প্রায় একটা জেলা হয়ে যাবে, বুঝলেন মিস্টার হোমস? আর সেই জমি থেকে নানাভাবে তার প্রচুর আয়ও হতো। তার তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না, অথবা বলতে পারেন ছিল বলে আমার জানা নেই। তবে ওনার নিজের নামটা নিয়ে বেশ গর্ব ছিল, এবং সেই সূত্রেই আমি তার সংস্পর্শে আসি। জন গ্যারিডেভের কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না, তাই প্রশ্নটা করেই ফেললাম। নামের সূত্রে তার সংস্পর্শে আছেন মানে? আরেকটু খোলসা করে বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তখন আমি টপেকায় ওকালতি করছি, এমন সময় একদিন এক বৃদ্ধ ভদ্রলোক এসে আমার সঙ্গে দেখা করলেন। নিজের পরিচয় দিলেন আলেকজান্ডার হ্যামিল্টন গ্যারিডেভ। তিনি ছাড়াও যে এই দুনিয়ায় আরও কেউ গ্যারিডেভ আছে এই খবর পেয়ে তিনি আহ্লাদে আটখানা। মিস্টার হ্যামিল্টন গ্যারিডেভ আমাকে বললেন, শুনুন মিস্টার জন গ্যারিডেভ, আর একজন গ্যারিডেভকে খুঁজে বের করতে হবে আপনাকে। আরও একজন গ্যারিডেভের খোঁজে আমি কাজকর্ম ছেড়ে গোটা পৃথিবী ঘুরে বেড়াতে পারবো না মিস্টার হ্যামিল্টন। না না, ওসব শুনবো না, আমি যা বলছি তাই করতে হবে। আর যদি সফল হতে পারেন তাহলে আপনাকে টাকা দিয়ে ভরিয়ে দেব মিস্টার জন। ওনার এসব কথা শুনে আমি ভেবেছিলাম উনি বুঝি ঠাট্টা করছেন, কিন্তু পরে বুঝেছিলাম কথাগুলো তিনি মিথ্যা বলেননি। কিন্তু দুঃখের কথা কি জানেন মিস্টার হোমস? আমার সঙ্গে দেখা হওয়ার 1 বছরের মধ্যেই তিনি মারা যান। এই পর্যন্ত বলে একটু থামলেন জন গ্যারিডেভ। তার চোখে মুখে একটা দুঃখের ছায়া নেমে এসেছে। আমি আর চোখে তাকালাম হোমসের দিকে। দেখি আমার বন্ধুটি এক দৃষ্টে তাকিয়ে আছে জন গ্যারিডেভের দিকে। আবার বলতে শুরু করলেন জন, মিস্টার হ্যামিল্টন মারা যাওয়ার সময় একটা উইল রেখে যান। এমন অদ্ভুত উইল ক্যানসাসে আর কেউ কখনো দেখেনি। উইলে তিনি তার সমস্ত সম্পত্তি ভাগ করেন 3 ভাগে, যার 1 ভাগ তিনি আমাকে দেন এই শর্তে যে আমাকে আরো 2 জন গ্যারিডেভকে খুঁজে বার করতে হবে। প্রত্যেকের ভাগে পড়বে $50 লক্ষ করে। কিন্তু আরো 2 জন গ্যারিডেভকে না পেলে আমার ভাগেও কিছুই জুটবে না। টাকার অঙ্কটা এতটাই বেশি যে আমি আমার সমস্ত কাজকর্ম শিখে তুলে ওকালতি ছেড়ে গ্যারিডেভের খোঁজ করতে শুরু করলাম। অবশেষে লন্ডন টেলিফোন ডিরেক্টরিতে পেয়েও গেলাম একটা নাম। 2 দিন আগে আমি তার কাছে গিয়েছিলাম, তাকে বুঝিয়েও বললাম সবকিছু। কিন্তু আমার মতো তিনিও একা মানুষ, কেবল জনা কয়েক আত্মীয় আছে তার। কিন্তু এ সম্পত্তি তো কোনো স্ত্রী লোককে দেওয়া যাবে না, কারণ উইলে আছে 3 জন প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক পুরুষ হওয়া চাই। মিস্টার হোমস, যদি আপনি আরেকজন গ্যারিডেভকে খুঁজে দিতে পারেন তাহলে খুবই উপকার হবে। তার জন্য আপনার যা টাকা লাগবে সব মিটিয়ে দেওয়া হবে। হঠাৎ করেই সজোরে হেসে উঠল হোমস। আমি ওর হঠাৎ হাসি শুনে চমকে তাকালাম। ও শুনলে তো ওয়াটসন, তোমাকে আগেই বলেছিলাম না ব্যাপারটার মধ্যে খানিকটা খামখেয়ালিপনা রয়েছে। হ্যাঁ, যাই হোক, একটা কাজ করুন মিস্টার জন। আমার তো মনে হয় আরেকজন গ্যারিডেভকে খুঁজে পেতে গেলে সব থেকে ভালো উপায় হলো খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া। আমি সেটাও বাকি রাখিনি মিস্টার হোমস, কিন্তু কোনো লাভ হয়নি। তাহলে তো সত্যি সমস্যার বিষয়। মামলাটা যে অদ্ভুত তাতে আর সন্দেহ নেই। আচ্ছা মিস্টার জন, একটু ফাঁকা সময়ে আপনার এই বিষয়টা নিয়ে ভাববো বরং। আপনি এখন আসুন। ওকে মিস্টার হোমস, গুড ডে।
আর দ্বিতীয় কোনো কথা না বলে চলে গেলেন জন গ্যারিডেভ। ভদ্রলোক চলে যাওয়ার পরে এক মুখ ধোঁয়া ছেড়ে পাইপটা মুখ থেকে নামিয়ে হোমস বলল, ভাবছি ভদ্রলোক কি কারণে এতগুলো মিথ্যা কথা আমাকে বলে গেলেন। কথাটা সরাসরি জিজ্ঞাসা করতে গিয়েও চেপে গেলাম, বুঝলে ওয়াটসন। ও বরং মনে করুক আমাকে বোকা বানিয়েছে। আচ্ছা, লোকটার কোনো জায়গাটা দেখেছো? এ মানে না তো। উফ ডাক্তার, আর কবে দেখতে শিখবে? যাই হোক, কনুইয়ের কাছটায় একটা জখমের চিহ্ন আছে, আর প্যান্টের হাঁটুর কাছটায় যা অবস্থা, তাতে মনে হয় অন্তত বছর খানেক ব্যবহার করেছে, কিন্তু একবারও ধোয়নি। অথচ কাগজপত্রে আর কথাবার্তায় ও আমাকে বোঝাতে চাইল যে ও মার্কিনী, সম্প্রতি লন্ডনে এসেছে, ও নাকি কাগজে কাগজে বিজ্ঞাপন দিয়েছে। কিন্তু জানোই তো, এমন কোনো বিজ্ঞাপনই নেই যা আমার দৃষ্টি এড়িয়ে যেতে পারে। তাই সবটাই ডাহা মিথ্যা। কি চায় লোকটা? এই গ্যারিডেভ খোঁজার মিথ্যা কথার আড়ালে কোন উদ্দেশ্য আছে লোকটার? তবে লোকটা যে শয়তান এটা বুঝে গেছি। একটু সাবধানে পা ফেলতে হবে। এবার দেখতে হবে অপর গ্যারিডেভটিও ভণ্ড কিনা। ওয়াটসন, একবার ওই নাথন গ্যারিডেভকে ফোন করো তো। হোমসের কথা মতো আমি ফোন ডায়াল করলাম। ওপাশে রিং হচ্ছে। দুটো রিং বাজার সঙ্গে সঙ্গেই ফোনটা যিনি রিসিভ করলেন তার গলাটা সরু আর কম্পমান। হ্যালো, আমি কি মিস্টার নাথন গ্যারিডেভের সঙ্গে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, আমি নাথন গ্যারিডেভ বলছি। আপনি কে? আমি ডক্টর ওয়াটসন, মিস্টার শার্লক হোমসের পক্ষ থেকে কথা বলছি। ও, ভালোই হলো আপনি ফোন করেছেন। মিস্টার হোমস আছেন? আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার থেকে ফোনটা নিল হোমস। আমি শুধুই হোমসের কথা শুনতে পাচ্ছিলাম। ওপাশ থেকে নাথন গ্যারিডেভ কি বলছেন তা আমার কানে আসছিল না। হ্যালো মিস্টার গ্যারিডেভ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছিলেন। আপনি তো তাকে চেনেন, তাই না? হ্যাঁ। কতদিন? মাত্র 2 দিন? তা তো বটেই, অত্যন্ত লোভনীয় প্রস্তাব। আচ্ছা, আজ সন্ধ্যায় বাড়িতে থাকবেন কি আপনি? ওই ভদ্রলোক হয়তো তখন থাকবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, যাচ্ছি তাহলে। সামনাসামনি কথা বলা হবে তাহলে। হ্যাঁ, ডক্টর ওয়াটসনও আমার সঙ্গে যাবেন। আপনার চিঠি থেকে জানলাম আপনি বাড়ির বাইরে বিশেষ একটা বেরোন না। ঠিক আছে ঠিক আছে, তাহলে 6টা নাগাদ যাচ্ছি। আর শুনুন, আমরা যে যাচ্ছি সেটা ওই মার্কিনী উকিলটিকে জানাবার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, বেশ বেশ বেশ, রাখছি তাহলে। বসন্তের এক মনোরম সন্ধ্যায় হোমসের সঙ্গে হাজির হলাম নাথন গ্যারিডেভের বাড়িতে। ভদ্রলোক নিজেই দরজা খুলে দিলেন। আসুন মিস্টার হোমস, আসুন মিস্টার ওয়াটসন, আপনাদেরই অপেক্ষা করছিলাম। ভিতরে ঢুকে বসার ঘরে নিয়ে গিয়ে আমাদের বসালেন মিস্টার নাথন গ্যারিডেভ। আমি বসে বসে ভদ্রলোককে লক্ষ্য করছিলাম। অত্যন্ত দীর্ঘকায় হলেও তার শারীরিক গঠনে শৈথিল্য এসে গেছে। ভদ্রলোকের পিঠটা গোল, মাথায় টাক, বয়স প্রায় 60-এর কাছাকাছি। মুখটা কুৎসিত, বড় বড় গোঁফ, চশমা আর ছাগলদাড়ির মতো দাড়ি দেখে আর তিনি যেভাবে সামনের দিকে ঝুঁকে থাকেন তা লক্ষ্য করে মনে হয় কৌতূহলে ভরা একজন মানুষ। সব মিলিয়ে তাকে বিনয়ী বলে মনে হলেও একটা অদ্ভুত ছাপ আছে মানুষটার চলনে বলনে আচরণে। আমাদের বসার ঘরটাও সেটার মালিকের মতোই অদ্ভুত, একটা ছোটখাটো জাদুঘর বলে মনে হতে পারে। বেশ লম্বা চওড়া, চারদিকের আসবাবপত্র আর দেওয়ালে আঁটা তাকে ভূতাত্ত্বিক ও শারীরবিদ্যার নমুনায় ঠাসা। তাকগুলোতে মৌমাছি আর পোকামাকড়ের বিভিন্ন নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে। ঘরের মাঝখানে একটা বড় টেবিল, একগাদা আবর্জনা তার উপর স্তূপীকৃত হয়ে আছে। সেসবের ফাঁক দিয়ে একটা শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের লম্বা তামার নল উঁকি দিচ্ছে। হোমসের চোখ মুখের ভাব বলে দিচ্ছিল সে মনে মনে ভদ্রলোকের বহুমুখী রুচির তারিফ করছে।
কোথাও প্রাচীন মুদ্রার সংগ্রহ, কোথাও পুরাতন প্রস্তর যুগের পাথরের তৈরি অস্ত্রশস্ত্র। মাঝখানের টেবিলের পেছনে একটা বাক্সে শিলাভূত হাড়ের রাশি, ওপরে একটা সিমেন্টের তৈরি তাকে মাথার খুলি সারি সাজানো। কোনোটির নিচে লেখা নিয়ানডার্থাল, কোনোটার হাইডেলবার্গ বা ক্রোম্যাগনান। বোঝা গেল ভদ্রলোক অনেক কিছুতেই উৎসাহী। আমাদের সামনে তিনি একটা শ্যাময় লেদার হাতে দাঁড়িয়েছিলেন। ওটা দিয়ে বোধহয় কোনো মুদ্রা পালিশ করছিলেন। মুদ্রাটা তুলে ধরে তিনি বললেন, সিরাকিউস যখন উন্নতির শিখরে, এটা তখনকার, বুঝলেন মিস্টার হোমস? যদিও শেষের দিকে ওদের অধঃপতন হয়। নাথন গ্যারিডেবের সেই কথাকে পাত্তা না দিয়ে কৌতূহলী দৃষ্টিতে ঘরটায় চোখ বুলিয়ে নিতে নিতে হোমস বলল, আপনি কি একেবারেই বাড়ি থেকে বেরোন না? মাঝে মাঝে যাই সতবি কৃষ্টির ওখানে, তাছাড়া আমি পারতপক্ষে ঘর থেকে বেরোই না। দেখেই বুঝতে পারছেন আমি বিশেষ শক্ত সামর্থ্য নই। সবসময় এইসব গবেষণা নিয়েই ডুবে আছি আর কি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এইসব নিয়েই দিন কেটে যায়, বাকি কোনো দিকে তাকানোর সময়ই পাই না। তাই আশা করি আপনি বুঝবেন মিস্টার হোমস, কি সাংঘাতিক একটা আঘাত। সুসংবাদ হলেও আঘাত তো বটে। যখন এই মহা সৌভাগ্যের খবরটা এলো, আমার তো ভিড়মি খাওয়ার জোগাড়। গ্যারিডেব আর একজন লোক হলেই হলো, পাওয়াও যাবে নিশ্চয়। আমার এক ভাই ছিল, কিন্তু সে মারা গেছে। সে বেঁচে থাকলে আরেকজন গ্যারিডেবকে আর খুঁজতে হতো না। আবার কোনো স্ত্রীলোক হলেও চলবে না। তাই আমার যেসব আত্মীয়রা রয়েছেন, ওনাদের দিয়েও কার্যসিদ্ধি হবে না। তবুও সারা পৃথিবী খুঁজলে কি আর একজন গ্যারিডেবের সন্ধান পাওয়া যাবে না? আপনি অদ্ভুত অদ্ভুত ব্যাপারের ফয়সলা করেন বলেই আপনার সাহায্য নিচ্ছি। অবশ্য ওই মার্কিন ভদ্রলোকও ঠিকই বলেছেন, আপনার সঙ্গে যোগাযোগ করার আগে তার সঙ্গেই একবার কথা বলা উচিত ছিল। কিন্তু আমি যা করেছি ভালোর জন্যই তো করেছি। নিশ্চয়ই, খুব ভালো করেছেন। কিন্তু আমেরিকায় ওই সম্পত্তি পাওয়ার জন্য কি আপনি খুবই লালায়িত মিস্টার নাথন? আজ্ঞে না, একটুও না। এখানকার এইসব ছেড়ে আমি কোনো মতেই কোথাও যেতে চাই না। তবে কি জানেন, যখনই আমরা এই সম্পত্তির অধিকারী হব, ওই আমেরিকান ভদ্রলোক আমার অংশটা কিনে নেবেন। সম্পত্তিটা নাকি $50 লক্ষ। আমার এ সংগ্রহে স্থান পাওয়ার মতো প্রায় 12টার মতো জিনিস বাজারে পাওয়া যাচ্ছে, অথচ মাত্র কয়েকশো পাউন্ডের অভাবে আমি ওগুলো কিনতে পারছি না। তাই ভেবে দেখুন, $50 লক্ষ পেলে আমি কত কি করতে পারি। আমার সংগ্রহের মধ্যে জাতীয় সংগ্রহশালার উপাদান আছে। এই যুগের হান্স নোন বলে আমার তখন নাম ডাক হবে। কথাগুলো বলতে বলতে বড় বড় চশমার অন্তরালে ভদ্রলোকের দুচোখ জলজল করে উঠল। বোঝা গেল নিশ্চয়ই তিনি আরেকজন গ্যারিডেবকে খুঁজে বার করার যথাসাধ্য চেষ্টা করবেন। দেখুন মিস্টার নাথন, আমি এসেছি আপনার সঙ্গে আলাপ করার জন্য, তাই আপনার কোনো কাজে আমি বাধা দেব না। মক্কেলদের সঙ্গে সরাসরি কথা বলাই আমার অভ্যাস। আপনি স্পষ্টভাবেই আপনার কথাগুলো বলেছেন। ওই মার্কিন ভদ্রলোকের কথাবার্তায় যা কিছু ফাঁক ছিল, আপনার বলা কথার মাধ্যমে সেগুলোর বিষয়েও স্পষ্ট ধারণা পাচ্ছি এখন আমি। আপনাকে আর বিশেষ কিছু জিজ্ঞাসা নেই। আচ্ছা, এই সপ্তাহর আগে তো আপনি ওই ভদ্রলোককে চিনতেন না, তাই না? না মিস্টার হোমস, গত মঙ্গলবারই তিনি আমার সঙ্গে দেখা করতে আসেন। ওনার সঙ্গে যে আমার কথা হয়েছে, একথা তিনি আপনাকে বলেছেন? হ্যাঁ, আপনার ওখান থেকে ফিরে সঙ্গে সঙ্গেই আমাকে বলেছেন সব। আসলে খুব রেগে গেছেন ভদ্রলোক। ওনাকে না জানিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করায়
বোধহয় ওনার আঁতে ঘা লেগেছে। এই যে আমরা টেলিফোন করে আপনার সঙ্গে দেখা করতে এলাম, সে কথা কি উনি জানেন? হ্যাঁ। কপাল কুঁচকে গেল হোমসের। চেয়ারে এলিয়ে দিল শরীরটা। দুহাতের তর্জনী একত্রে ঠোঁটের কাছে ধরা, চেয়ে আছে ছাদের দিকে। ওর এই ভঙ্গি আমার চেনা। গভীর চিন্তায় ডুবে গেছে আমার প্রখ্যাত গোয়েন্দা বন্ধুটি। কিছুক্ষণ পরে ধীরে ধীরে সোজা হয়ে বসে হোমস বলল, আচ্ছা, কোনো বিশেষ দামি জিনিস কি আপনার কাছে আছে মিস্টার নাথান? না, আমি অতটা বড় লোক নই, তবে আমার সংগ্রহে অনেক ভালো ভালো জিনিস আছে, কিন্তু সেগুলো তো খুব মূল্যবান নয়। এবার মুখ খুললাম আমি। চুরি ডাকাতির ভয় নেই আপনার? না, সেসব ভয় একেবারেই নেই মিস্টার ওয়াটসন। আচ্ছা, কতদিন হলো আপনি এখানে আছেন? তা হবে প্রায় বছর 5। হোমসের জেরার মাঝেই দরজায় করাঘাতের শব্দ হলো। মিস্টার নাথান গ্যারিডেভ গিয়ে দরজা খুললেন। হন্তদন্ত হয়ে মিস্টার জন গ্যারিডেভ অত্যন্ত উত্তেজিত অবস্থায় ঝড়ের বেগে ঘরে ঢুকলেন। একটা কাগজ হাতে দুলিয়ে চিৎকার করে বললেন, এই তো আপনি! হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছিলাম যে তাড়াতাড়ি এলে আপনার দেখা পাবো। অভিনন্দন মিস্টার নাথান গ্যারিডেভ, অভিনন্দন। আপনি ধনী হয়ে গেছেন। যাক, কাজ মিটল, সব ঠিকঠাক ভাবে হয়ে গেছে। আর মিস্টার হোমস, আপনাকে শুধু এইটুকুই বলতে পারি যে আপনাকে শুধু শুধুই কষ্ট দেওয়া হলো। এর জন্যে আমি খুবই দুঃখিত, ভেরি ভেরি সরি। জন গ্যারিডেভ হাতের কাগজটা এগিয়ে দিলেন নাথান গ্যারিডেভের দিকে। সেটায় লাল কালিতে দাগ দেওয়া একটা বিজ্ঞাপনের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন মিস্টার নাথান। তার কাঁধের উপর দিয়ে হোমস আর আমি উঁকি দিলাম কাগজটার উপর। সেখানে ছাপা বিজ্ঞাপনটা এইরকম: হাওয়ার্ড গ্যারিডেভ, চাষের যন্ত্রপাতি প্রস্তুতকারক, লাঙল, ড্রিল, ঠেলাগাড়ি ইত্যাদি প্রস্তুতকারক, মূল্য নিরূপক। ঠিকানা গ্রাসভেনার বিল্ডিংস, অ্যাস্টন। অপূর্ব, অপূর্ব! এই তো তৃতীয় জনকে পাওয়া গেছে। দারুণ, দারুণ! বার্মিংহামে খোঁজ করছিলাম। ওখানে আমার যে দালাল আছে, সেই একটা স্থানীয় পত্রিকা থেকে এই বিজ্ঞাপনটা পাঠিয়েছে আমাকে। এক্ষুনি গিয়ে সব ব্যবস্থা করতে হবে। দালালকে লিখেছি আপনি কাল বিকেল 4টের সময় তার অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করবেন। ঠিক আছে মিস্টার নাথান? আমি? সে কি? তা কি করে সম্ভব? নিশ্চয়ই আপনি। কি বলেন মিস্টার হোমস? এটাই তো ভালো হবে, তাই না? আরে মিস্টার নাথান, আপনি হচ্ছেন ব্রিটেনের লোক, আপনার প্রতিপত্তি আছে। এই বিজ্ঞাপনে যার নাম দেওয়া আছে, আপনি তাকে বিস্তারিত সব খুলে বললে আপনার কথা তিনি ফেলতে পারবেন না। আপনি হয়তো চাইবেন আমিও আপনার সঙ্গে যাই, এবং আমারও সেই ইচ্ছে, কোনো রকম অসুবিধা হলে সাহায্য করতে পারতাম। কিন্তু কাল না, আমার অনেক কাজ এসে গেছে, বুঝেছেন? একেবারেই আমি সময় পাবো না। প্লিজ আপনি গিয়ে দেখা করে আসুন ওই হাওয়ার্ড গ্যারিডেভের সঙ্গে। কিন্তু মিস্টার জন, ক বছর হলো আমি তো অত দূরে কোথাও যাইনি। আরে ওসব নিয়ে ভাববেন না। কিভাবে যাবেন আমি সব জেনে এসেছি। 12টায় বেরোলে 2টোর একটু পরেই পৌঁছে যাবেন, এবং সেই রাতেই তো ফিরে আসতে পারবেন। আপনার কাজ হবে ভদ্রলোকের সঙ্গে দেখা করে ব্যাপারটা বুঝিয়ে বলা, আর তিনি যে সেই ব্যক্তি এই মর্মে একটা রেজিস্ট্রি কাগজে সই করিয়ে নেওয়া। ভেবে দেখুন তো, সেই কোন মধ্য আমেরিকা থেকে আমি এসেছি, আর আপনি এই ব্যাপারের জন্য মাত্র 100 মাইল পথ যেতে পারছেন না। ঠিকই তো মিস্টার নাথান, আমার মনে হয় মিস্টার জন অন্যায় কিছু বলছেন না। বেশ, নিতান্তই যদি চান তাহলে যেতেই হবে। আপনাকে বিমুখ করা আমার পক্ষে কঠিন মিস্টার জন।
ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব এসব মিটিয়ে আমাকে সুসংবাদটা দেবেন, কি তাই তো? অবশ্যই মিস্টার হোমস। এই বলে মার্কিন ভদ্রলোক একবার ঘড়ির দিকে তাকিয়ে নিয়ে মিস্টার নাথান গ্যারিডেভকে বললেন, এবার আমাকে যেতে হবে মিস্টার নাথান। কাল এসে আপনাকে বার্মিংহামের গাড়িতে তুলে দেব, কেমন? আমার সঙ্গেই যাবেন নাকি মিস্টার হোমস? নো স্যার, আমাদের রুটটা একদম আলাদা, বাট থ্যাঙ্কস টু ইউ। বেশ, চলি তাহলে, গুড বাই। এবার আমি লক্ষ্য করলাম ওই মার্কিন ভদ্রলোক চলে যাওয়ার পরে হোমসের মুখে যে মেঘ জমছিল তা কেটে গেছে। আপনার সংগ্রহটা একটু দেখতে চাই মিস্টার গ্যারিডেভ। আমার যা জীবিকা তাতে যে কোনো বিষয় সম্পর্কেই কিছু খবর কানে আসে, এবং আপনার ঘরটা তো তার ভাণ্ডারই বলা চলে। হোমসের আগ্রহ দেখে খুশিতে ঝলমলিয়ে উঠলেন মিস্টার নাথান গ্যারিডেভ। আপনাকে অত্যন্ত বুদ্ধিমান আর জ্ঞানী বলেই চিরদিন শুনে এসেছি মিস্টার হোমস। আপনার যদি সময় থাকে তো আসুন না, ঘুরে ফিরে সব কিছু দেখবেন। দুঃখের বিষয়, সময় আমাদের সত্যিই নেই মিস্টার গ্যারিডেভ। তবে নমুনাগুলো এতই সুন্দরভাবে সাজানো আর লেবেল লাগানো যে আপনাকে আর বুঝিয়ে বলতে হবে না। কাল যদি দেখতে আসতে পারি তো নিশ্চয়ই আপনার আপত্তি হবে না। একটুও না, আপনাকে স্বাগত জানাই সব সময়। অবশ্য বাড়িটা বন্ধ থাকবে, তবে মিসেস স্যান্ডার্স বেলা 4টে পর্যন্ত নিচের ঘরে থাকবেন। তিনি আপনাকে চাবি খুলে দেবেন। বেশ, কাল বিকালবেলায় আমার বিশেষ কোনো কাজ নেই। মিসেস স্যান্ডার্সকে যদি একটু বলে রাখেন ভালো হয়। আচ্ছা, কার মারফত আপনি এই বাড়িটা ভাড়া নেন? আরে তেমন কিছু নয়, মানে আমিও খানিকটা আপনার মতো কি না, তাই পুরনো বাড়ির ব্যাপারে কিছুটা কৌতূহল স্বাভাবিকভাবেই আমারও রয়েছে। বাড়িটা রানী অ্যানের সময়ের নাকি সেই জর্জিয়ান? নিঃসন্দেহে জর্জিয়ান। অবশ্যই অবশ্যই, বাড়িটাকে আমার আরও একটু পুরনো মনে করাই উচিত ছিল। যাই হোক, এটা সহজেই যাচাই করে নেওয়া যেতে পারে। আচ্ছা, এখন তাহলে চলি মিস্টার গ্যারিডেভ। আশা করি আপনার এই বার্মিংহাম সফর সফল হবে। নাথান গ্যারিডেভের বাড়ির যে দালাল সে কাছাকাছিই থাকে, হলওয়ে অ্যান্ড স্টিলের কাছে। কিন্তু সেটা বন্ধ দেখে আমরা আবার বেকার স্ট্রিটে ফিরে এলাম। ডিনারের পর হোমস বলল, আমাদের এই মামলার তদন্তের জবনিকাপাত এখন শুধু সময়ের অপেক্ষা ওয়াটসন। তুমিও নিশ্চয়ই মনে মনে এর সমাধানটা আন্দাজ করতে পেরেছো ডাক্তার। ওর কথায় আমি একটু বিব্রতই হলাম, তাই আমতা আমতা করে ওকে বললাম, না হোমস, এ মামলার লেজামুড়ো কিছুই আমার মাথায় ঢুকছে না। আরে কেন মাই ডিয়ার ওয়াটসন, মুড়োটা তো দিব্যি পরিষ্কার দেখা যাচ্ছে। আর কালকের দিনটা আসতে দাও, লেজাটাও দেখতে পাবে। আচ্ছা, মিস্টার জন যে বিজ্ঞাপনটা আনলেন তাতে অদ্ভুত কোনো কিছু লক্ষ্য করেছো? হ্যাঁ, লাঙল কথাটা ভুল বানানে লেখা হয়েছে। অসাধারণ অসাধারণ ডাক্তার, দারুণ, বাহ, দিব্যি উন্নতি হচ্ছে তোমার, মানতেই হবে। হ্যাঁ, বানানটা ইংরাজি মতে ভুল সন্দেহ নেই, কিন্তু আমেরিকান মতে ভুল নয়। ছাপাখানা যেমনটি বানান পেয়েছে হুবহু তাই ছেপে দিয়েছে। এরকম আরও আছে। অর্থাৎ বিজ্ঞাপনটা পুরো দস্তুর মার্কিনী, অথচ কোনো ব্রিটিশ ব্যবসায়ী দেওয়া বলে চালানো হচ্ছে। এর থেকে কি বুঝতে হবে ডাক্তার? সম্ভবত ওই মার্কিন ভদ্রলোক মিস্টার জন গ্যারিডেভ নিজেই ওটা ছাপিয়েছেন, কিন্তু কোন উদ্দেশ্য সাধনের জন্য তা আন্দাজ করতে পারছি না। এই পুরনো বাড়িতে থাকা মানুষটিকে, মানে মিস্টার নাথান গ্যারিডেভকে প্রায় জোর করে বার্মিংহামে পাঠানোর জন্য যে জন গ্যারিডেভ খুবই ব্যস্ত, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওকে বলে দিতে পারতাম যে বৃথাই উনি বার্মিংহাম যাবেন, কিন্তু ভেবে দেখলাম তাকে যেতে দিয়ে মার্কিন ভদ্রলোক যা চাইছেন সেটা হতে দেওয়াই ভালো। ওয়াটসন, আগামীকালই, আচ্ছা আচ্ছা থাক, বরং আগামীকালের কথা আগামীকালই হবে। পরের দিন সকালে উঠে হোমস কোথাও একটা বেরিয়েছিল। লাঞ্চের সময় যখন ফিরল, দেখলাম তার মুখ অত্যন্ত গম্ভীর হয়ে উঠেছে। ফিরেই ইজি চেয়ারে ধপ করে বসে পড়ল গোয়েন্দা প্রবর। জানো ওয়াটসন, যতটা ভেবেছিলাম ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি গুরুতর। তোমাকে বলাটা জরুরি। জেনে রাখো,
সামনে আমাদের সমূহ বিপদ, তাই খুব সাবধান। কিন্তু এটা তো প্রথম নয় হোমস, আগেও আমরা একত্রে বিপদের মুখোমুখি হয়েছি। এবারের বিপদটা ঠিক কি ধরনের? না হে ওয়াটসন, না, এটা একটা খুবই জটিল মামলা। ব্যারিস্টার মিস্টার জন গ্যারিডেভকে আমি শনাক্ত করেছি। ওর আসল নাম ইভান্স। প্রচুর বদনাম আর কুকর্মের জন্য বিখ্যাত বা কুখ্যাত হয়েছে কিলার ইভান্স নামে। স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়েছিলাম বন্ধু লেস্ট্রেডের সঙ্গে দেখা করতে। ওদের মধ্যে কল্পনা প্রয়োগের অভাব যতই থাকুক, পরিপাটির সুশৃঙ্খল খবর পরিবেশনের ব্যাপারে পৃথিবীতে ওদের কোনো জুড়ি নেই। আমার মনে হয়েছিল মার্কিন ভদ্রলোক জন গ্যারিডেভের সন্ধান ওখানে মিলবেই। ক্রিমিনালদের ফটো গ্যালারি দেখতে দেখতে একটা ছবিতে চোখ আটকে গেল। অবিকল সেই চোখ, সেই মুখ। জেমস ওয়াল্টার ওরফে মোরক্রাফট ওরফে কিলার ইভান্স, এই কথাগুলো লেখা ছিল সেই ছবিটার নিচে। দাঁড়াও দেখাই। হ্যাঁ, এই দেখো, তার বিষয়ে কিছু খবর লিখে এনেছি। বয়স 44, শিকাগোর বাসিন্দা, যুক্তরাষ্ট্রে 3 ব্যক্তিকে গুলি করেছে। সংশোধনের জন্য তার বিশেষ কয়েদের ব্যবস্থা হয়েছিল, কিন্তু রাজনৈতিক প্রভাবে সে মুক্তি পায়। 1893 সালে লন্ডনে আসে। 1895 জানুয়ারিতে ওয়াল্টার রোডের এক নৈশ ক্লাবে তাস খেলার সময় এক ব্যক্তিকে গুলি করে। লোকটি মারা যায়। কিলার ইভান্স ছাড়া পায় 1901 সালে। সেই থেকে সে পুলিশের নজরে আছে, কিন্তু যতদূর জানা গেছে সে এতদিন সৎভাবেই জীবনযাপন করে এসেছে। অতি সাংঘাতিক মানুষ, সর্বদাই মারণযন্ত্র নিয়ে ঘোরে এবং তা ব্যবহার করতেও ইতস্তত করে না। এহেন ব্যক্তিটি হলো আমাদের পাখি, দিব্যি খেলুড়ে পাখি। এটা নিশ্চয়ই স্বীকার করবে তুমি, হ্যাঁ? কি বলো? কিন্তু ওর উদ্দেশ্যটা কি? সেটাও জলের মতো স্পষ্ট। নাথান গ্যারিডেভের বাড়ির দালালের সঙ্গে দেখা করেছিলাম। শুনলাম মক্কেলটি 5 বছর হলো সেখানে ভাড়াটিয়া হিসাবে বাস করছেন এবং তার আগে বাড়িটা বছরখানেক খালি পড়েছিল। তার আগে থাকতেন এক বিশিষ্ট ভদ্রলোক, তার নাম ওয়ালটন। তার চেহারা ওদের অফিসের অনেকেরই মনে আছে। হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। তারপর আর তার সম্পর্কে কিছুই জানা যায়নি। ভদ্রলোক ছিলেন বেশ লম্বা, দাড়িওয়ালা আর কালো। এছাড়া প্রেসকাট নামের লোকটি যাকে কিলার ইভান্স খুন করেছিল, সেও লম্বা, দাড়িওয়ালা আর বেশ কালো। অতএব কাজের সুবিধার জন্য আমরা ধরে নিতে পারি যে মার্কিন অপরাধী প্রেসকাট ছিল সেই ঘরটাতেই। আমাদের নিরীহ বন্ধুটি যে ঘরটাকে তার জাদুঘরে পরিণত করেছেন। হ্যাঁ, সুতরাং বুঝতেই পারছো যে শেষ পর্যন্ত একটা কার্যকারণ গোছের সম্পর্ক তৈরি করা গেল। আর বাকি সূত্রগুলো? আমার কথার উত্তর না দিয়ে হোমস ড্রয়ার থেকে একটা রিভলভার বার করে আমার হাতে দিয়ে বলল, আমাদের তৈরি থাকতে হবে ডাক্তার। মিস্টার জন গ্যারিডেভ যদি তার পুরনো অপকীর্তির পরিচয় দিয়ে নিজের নাম সার্থক করার চেষ্টা করে, তাহলে তার জন্য আমাদের তৈরি থাকতে হবে বই কি। ঘণ্টাখানেক সময় দিচ্ছে, একটু ঝিমিয়ে নাও ওয়াটসন। তারপর রাইভার স্ট্রিট অভিযানে বেরোবার সময় হবে। নাথান গ্যারিডেভের অদ্ভুত বাড়িটাতে আমরা যখন পৌঁছলাম, মিসেস স্যান্ডার্স তখন চলে যাবার জন্য তৈরি হচ্ছিলেন। কোনো রকম দ্বিধা না করে তিনি আমাদের বাড়িতে ঢুকতে দিলেন। হোমস মিসেস স্যান্ডার্সকে কথা দিল যে যাবার আগে সে দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা। কিছুক্ষণ পরেই বাইরের দরজাটা বন্ধ হওয়ার আওয়াজ পেলাম। বিদায়রত পরিচারিকার মাথার টুপিটা জানালা দিয়ে চোখে পড়ল। বোঝা গেল এখন আমরা ছাড়া এ বাড়ির নিচের তলায় আর কোনো লোক নেই। হোমস তাড়াতাড়ি ঘরগুলো পরীক্ষা করতে শুরু করলো। এক অন্ধকার কোণে একটা তাক, দেওয়াল থেকে খানিকটা তফাতে। ওয়াটসন কুইক, ওই তাকটার পিছনে লুকোতে হবে, তারপর সব বলছি। আমরা কোনো মতে তাকটার পেছনে গুঁড়ি মেরে লুকিয়ে রইলাম। হোমস তখন তার পরিকল্পনাটা আমাকে জানালো। ইভান্স চাইছে নাথান গ্যারিডেভকে এই বাড়িটা থেকে সরিয়ে ফেলতে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, অথচ ভদ্রলোক কিছুতেই বেরোবে না। সেই কারণেই ইভান্স ওরফে জন গ্যারিডেভ এই মতলবটা এঁটেছে, এছাড়া আর কিছু নয়। আর নাথান গ্যারিডেভ পদবিটা ইভান্সের সামনে একটা আশাতীত সুযোগ এনে দিয়েছে।
অনেক বুদ্ধি খরচ করে ও মতলবটা ফেঁদেছে। কিন্তু ওর উদ্দেশ্যটা কি? সেইটাই এখন আমাদের জানতে হবে। তবে যতদূর বুঝেছি, তার সঙ্গে আমাদের মক্কেল মিস্টার নাথান গ্যারিডেবের কোনো রকম সম্পর্ক নেই। সম্পর্ক আছে সেই ব্যক্তির সঙ্গে যাকে ও হত্যা করেছে। হয়তো সে ওর অপরাধ জগতের কোনো সহকর্মী ছিল। এই ঘরটার মধ্যে অপরাধমূলক কোনো গুপ্ত রহস্য আছে বলে আমার ধারণা। প্রথমটাই ভেবেছিলাম হয়তো এমন কিছু এখানে নাথান গ্যারিডেবের অজ্ঞাতসারে আছে যা কোনো বড় দরের অপরাধীর কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু কুখ্যাত রোজার প্রেসকট এখানে ছিল, এই খবরটা পাওয়ার পর মনে হচ্ছে কারণটা আরও গভীরে। এখন শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ওয়াটসন। এখন চুপ করে থাকো, আর কোনো কথা নয়। সময়টা খুব তাড়াতাড়ি এসে গেল। বাইরের দরজাটা খোলা আর বন্ধ হওয়ার শব্দে আমরা ছায়ার মধ্যে আরও সেঁটে গেলাম। তারপর একটা চাবি ঘোরানোর ধাতব শব্দ। পর মুহূর্তেই জন গ্যারিডেব নামক লোকটা ঘরে এসে ঢুকল। তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিকে তাকিয়ে দেখে নিয়ে কেউ আছে কি না সেই বিষয়ে নিশ্চিত হয়ে নিতে চাইল। তারপর ওভারকোট খুলে চটপট এগিয়ে গেল ঘরের মাঝখানে রাখা সেই টেবিলটার দিকে। যেভাবে গেল তাতে বুঝতে অসুবিধা হলো না সে কি করতে যাচ্ছে। সেই বিষয়ে তার মনে একটুও অনিশ্চয়তা নেই। টেবিলটা সে সরিয়ে দিল এক পাশে। নিচে যে চৌকো কার্পেটটা ছিল সেটা জোরে টেনে তুলে পাকিয়ে রেখে দিল। তারপর ভিতরের পকেট থেকে শীতকাঠি বের করে হাঁটু গেড়ে বসল। তারপরেই মেঝের তক্তায় একটা চৌকো ফাঁক দেখা গেল, আর হঠাৎ যেন লোকটা অদৃশ্য হয়ে গেল। ঠিক এই সময় আমার কবজির কাছে হোমসের হাতের ছোঁয়া পেলাম। ওর এসব সংকেতের অর্থ আমার জানা আছে। চোরের মতো নিঃশব্দে দুজনে সেই গোপন কুঠুরির দিকে পা টিপে টিপে এগোতে লাগলাম। সাবধানে গেলেও পুরনো কাঠের মেঝে হয়তো শব্দ হয়ে থাকবে, কারণ হঠাৎ কিলার ইভান্স মাথাটা উঁচু করে চারিদিকে তাকালো আর আমাদের দেখে ফেলল। সঙ্গে সঙ্গে পরাজয় আর ক্রোধের ভাব তার মুখে ফুটে উঠল। তোমার খেলা এবার শেষ, জন গ্যারিডেব ওরফে কিলার ইভান্স। ইভান্সের মুখের ভাব ক্রমে কোমল হতে হতে শেষ পর্যন্ত পরিণত হলো সলজ্জ হাসিতে, যখন সে দেখল দুটো রিভলভারের নল তার মাথা তাক করে আছে। ঠেলে ঠুলে ওই চৌকো গর্তটা দিয়ে ওপরে উঠে ঠান্ডা গলায় সে বলল, আপনারা দলে একটু ভারী দেখছি মিস্টার হোমস। প্রথম থেকেই আমার মতলবটা ধরে ফেলেছেন। তাহলে এতক্ষণ খেলাচ্ছিলেন আমাকে। বেশ, আত্মসমর্পণ করছি, হেরে গেছি আপনার কাছে। এই বলেই সে পলকের মধ্যে একটা রিভলভার বার করে দুটো গুলি ছুঁড়ে দিল। আমার পা ঘেঁষে একটা গুলি বেরিয়ে গেল। হোমস অতি ক্ষিপ্রতায় চকিতে এক লাফে চলে গেল ইভান্সের কাছে। তারপরেই নিজের রিভলভারের বাঁট দিয়ে ইভান্সের মাথায় আঘাত করল। ইভান্স লুটিয়ে পড়ল মেঝেতে, তার মুখ দিয়ে রক্ত ঝরছিল। আর সেই অবসরে হোমস ওর সারা শরীরে খুঁজে রিভলভার, ছুরি বা অন্যান্য অস্ত্রগুলো বার করে নিল। আমার পা হালকা জখম হয়েছে, তবুও ইভান্সের দিকে বন্দুক তাক করে কোনো রকমে দাঁড়িয়েছিলাম। যুদ্ধে আমার যে পায়ে গুলি লেগেছিল, ইভান্সের ছোঁড়া গুলিটাও সেই পা ঘেঁষেই গেছে। হোমস আমাকে দু হাতে ধরে একটা চেয়ারে বসিয়ে বলল, বিশেষ লাগেনি তো ওয়াটসন? বলবে লাগেনি, তাই তো? সেটাই বলো প্লিজ। আরে এতে এত ব্যস্ত হতে হবে না, এটা তেমন কিছু নয় হোমস, সামান্য একটু ছড়ে গেছে। সো মিস্টার জন গ্যারিডেব নাকি কিলার ইভান্স বলবো, ওয়াটসনকে খুন করে তুমি এই ঘর থেকে প্রাণ নিয়ে বেরিয়ে যেতে পারতে না, জেনে রাখো। এবার বলো শুনি, কি বলার আছে তোমার? ইভান্সের কিছুই বলবার ছিল না আর। তেমনভাবেই মেঝেতে শুয়েছিল, আর মাঝে মধ্যে একটা ক্রূর হাসি ঝলকে উঠছিল তার চোখে মুখে। এবার একবার ওই চোরা কুঠুরিটা দেখে নেওয়া যাক। তুমি কি উঠতে পারবে ওয়াটসন? বিলক্ষণ, গুলিটা জাস্ট টাচ করে বেরিয়ে গেছে, তেমন কিছুই হয়নি। থ্যাংক গড। দেখি আমার হাতটা ধরো তো, একটু 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 ভর দাও। হ্যাঁ, এই তো এই তো। এবার আস্তে আস্তে ওঠো। বাহ, এই তো এই তো এই তো, সাব্বাস। এই না হলে যুদ্ধ ফেরত ডাক্তার ওয়াটসন। চলো এবার তাহলে দেখা যাক ওই গুপ্ত কুঠুরিতে কি এমন গুপ্তধন আছে যার জন্য এত ফন্দি এঁটেছিলেন মিস্টার জন গ্যারিডেব ওরফ বিখ্যাত বা কুখ্যাত কিলার ইভান্স।
মেঝের ওপর হওয়া ছোট গর্তটার ভিতরে উঁকি দিয়ে দেখলাম যে বাতিটা ইভান্স ভিতরে নিয়ে গেছিল সেটা তখনও জ্বলছে। মরচে ধরা কি একটা যন্ত্রের ওপর আমাদের চোখ পড়ল। কাগজের রিলের পর রিল, কিছু বোতল আর একটা ছোট টেবিলের ওপরে রাখা প্রচুর ছোট ছোট বান্ডিল। বাহ 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 বাহ, এই তো জম্পের সরঞ্জাম দেখছি ডাক্তার। পুরো একটা ছাপাখানা, জাল নোট ছাপা সমস্ত উপাদান একদম মজুদ। ইতিমধ্যে ইভান্স উঠে টলতে টলতে গিয়ে একটা চেয়ারে বসে পড়েছে। হ্যাঁ মিস্টার হোমস, ওর মতো জালিয়াত আর কখনো লন্ডনে দেখা যায়নি। এটা প্রেস কাটের প্রেস, আর টেবিলের ওপরে ওই বান্ডল, ওগুলো এক একটা প্রায় 100 পাউন্ডের নোটের বান্ডল। কেউ জাল বলে ধরতেই পারবে না। আচ্ছা, এসব ছাড়ুন, এবার বলুন তো আপনাদের দাবিটা কি? আপনারা চাইলে সেটাও আমি মিটিয়ে ফেলতেই পারি মিস্টার হোমস। ওসব আমরা করি না মিস্টার ইভান্স। এসব বলে আপনি রেহাই পাবেন না। আপনি তো এই বাড়ির আসল মালিক প্রেসকাটকে গুলি করেছিলেন, তাই না? হ্যাঁ, করেছিলাম, আর তার জন্য আমার 5 বছর জেলও হয়েছিল। অথচ ঠিক ওই কাজটা করার জন্যই আমাকে বড় একটা মেডেল দেওয়া উচিত ছিল। ব্যাংক অফ ইংল্যান্ডের নোট থেকে প্রেসকাটের নোটকে আলাদা করে চিনতে পারা অসম্ভব। তাই যদি তাকে না সরিয়ে ফেলতাম, তাহলে আজ তার নোটে সারা লন্ডন ছেয়ে যেত। আমি ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না কোথায় সেই নোট ছাপত। তাই আমি যে এখানে আসার চেষ্টা করব, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? তাছাড়া যখন দেখলাম এই অদ্ভুত নামের আতপাগলা পোকা শিকারী লোকটা ঠিক এটারই ওপর বসে আছে আর কিছুতেই এখান থেকে নড়বার নাম করছে না, তখন যদি ওকে সরাবার চেষ্টা করেই থাকি, তাহলে কি খুব আশ্চর্য হওয়ার কিছু আছে মিস্টার হোমস? হয়তো ওকে খতম করে ফেললেই বুদ্ধিমানের কাজ হতো। কাজটাও মোটেও কঠিন ছিল না। কিন্তু কি করি বলুন, আমার মনটা এত নরম যে নিরস্ত্রকে গুলি করতে হাত ওঠে না, জানেন? আচ্ছা মিস্টার হোমস, বলুন তো আমার অপরাধটা কি? আমি না নোট ছেপেছি আর না এই লোকটাকে মেরেছি। তা কোন অপরাধে আমায় ধরতে পারেন আপনি? আমার বন্ধু ডক্টর ওয়াটসনকে হত্যার চেষ্টা করেছেন। এই একটা অপরাধ তো দেখতেই পাচ্ছি, বাকিটা পরে বিচার করা যাবে, আর সেটা আমাদের কাজ নয়। সেটা যা করার পুলিশ বুঝবে। ওয়েল ওয়াটসন, আপাতত স্কটল্যান্ড ইয়ার্ডে একটা খবর দাও তো। খবরটা পেলে ওরা খুশিই হবে। যথা আজ্ঞা মিস্টার শার্লক হোমস। সত্যি তোমার বুদ্ধির তারিফ করতেই হয়। As I say, it's elementary, my dear Watson. শুনলেন দ্য অ্যাডভেঞ্চার অব 3 গ্যারিডেভস। কাহিনী স্যার আর্থার কোনান ডয়েল, নাট্যরূপ দ্যুতি, গল্পের সূত্রধার আমি তমজিৎ। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শার্লক হোমস জয় মহাপাত্র, ওয়াটসন তথা গল্পের কথক ও হ্যামিল্টন গ্যারিডেভ সৌরভ রায়, মিসেস হাডসন দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, জন গ্যারিডেভ ওরফে কিলার ইভান্স সৌভিক মুখোপাধ্যায়, নাথন গ্যারিডেভ নীলাশিস বসু, শব্দগ্রহণ, সম্পাদনা ও মিউজিক সৌরিশ ভট্টাচার্য, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশন, গ্রাফিক্স সহায়তা রণজয় তীর্থঙ্কর ও সোমনাথ, আবহ কণ্ঠশিল্পী সৃজা মণ্ডল, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সৌরভ। আমাদের নিবেদন আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটা লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। কমেন্টে জানান আপনাদের মতামত। আমরা ফিরে আসছি আগামী সপ্তাহে আপনাদের জন্য নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।